চারটা ধরবো সরকারিভাবে? চারটা জরিপ হয়েছে বলবো নাকি তিনটা জরিপ হয়েছে না, বলবো স্যার? তিনটা চারটা না, আসলে আমরা যেটা বললাম আপনি একটু বুঝার চেষ্টা করেন। সারা বাংলাদেশে একসাথে জরিপ করা সম্ভব হয়নি, সেটা তো আজকের আলোচনা থেকে বুঝতেই পারছেন। জি যেমন স্যার। ধরুন যে সিএস জরিপটা আমরা 1888 থেকে করেছি 1940 পর্যন্ত, 52 বছর লাগছে, তার মানে এটা কমপ্লিট। এইটা একটা জরিপ আমরা ধরবো যে একটা হইছে। দ্বিতীয় জরিপ যেটা, সেটা হচ্ছে যে আমাদের এসএ, যেটা 1956 থেকে ভাই আমি উনিশশো একবার তেষট্টি এখান থেকে তো এই দুইটা আমাদের হইলো। এখন তৃতীয় যে জরিপ আমরা যেটাকে আরএস জরিপ বলবো, এখন মূল সমস্যাটা হচ্ছে সারা বাংলাদেশে আরএস জরিপটা কমপ্লিট এখনো হয় নাই, কথা বুঝছেন কিনা? যেটা বললাম যে রংপুরের পরবর্তী উত্তরাঞ্চলে এখনো মাঠ পর্যায়ে আছে, আরএসই চলতেছে। আবার কিছু অঞ্চলে যেমন ঢাকা সিটিতে ধরেন যে সিএস আছে, এসএ আছে, আরএস আছে, আবার তারপরে ঢাকা মহানগর জরিপও কিন্তু হয়ে গেছে। তো এই জন্য একদম মানে ক্লিয়ার কাট বলা যাবে না, এটা নির্ভর করবে আপনি কোন অঞ্চলের কোন জেলার খতিয়ানের কথা বলতেছেন তার উপর। কোথাও দুইটা কমপ্লিট, তৃতীয়টা চলতেছে, কোথাও তিনটা কমপ্লিট, চতুর্থটা চলতেছে, বুঝছেন কিনা? মানে এটা একদম সারা বাংলাদেশের এক কথায় কোনো উত্তর নাই। কোথাও দুইটা কমপ্লিট, তৃতীয় নাম্বার চলতেছে, কোথাও তিনটা কমপ্লিট, চতুর্থ নাম্বার চলতেছে, এরকম আর কি। আশা করি বুঝতে পারছেন। সালামু আলাইকুম ভাই। এমআরআর খতিয়ানটা ভাই বুঝতে পারি না, এমআরআরটা যদি একটু দেখাই দিতেন, ওটা চিনার বা বোঝার উপায়। এসে খতিয়ান বুঝছেন? জি জি। ওই এসেটাই তো এমআর খতিয়ান, ওই এমআরটাকেই এসে বলে। এই নোয়াখালী অঞ্চলের দিকে ওইখানে হ্যাঁ সিএস, হ্যাঁ, আমাদের নোয়াখালীতে এমআরআর অনেক বেশি প্রচলন আছে। জি ওইটাই বললাম, ওইখানে সিএস খতিয়ানকে বলে ডিএস খতিয়ান, আর এসএ খতিয়ানে বলে এমআর খতিয়ান, কথা বুঝছেন কিনা? এখন যাই হোক, তারপরে আরেকবার বলে দিই, যদি আপনার অঞ্চলে এমআর খতিয়ান হয়, ওইটা আপনি চিনবেন কিভাবে, এটাই হচ্ছে মূল বিষয়। যে আপনার অঞ্চলে এমআর খতিয়ান, আপনি এটা চিনবেন কিভাবে, দাঁড়ান জাস্ট একটু আমরা হোয়াইট বোর্ড নেই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আশা করি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। জাস্ট ওয়ান সেকেন্ড। যে স্ক্রিনে কি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তো, তাই না? জি না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দাঁড়ান। এখনো আসে নাই। আচ্ছা যাক, আমরা ওই পিডিএফ এর মধ্যেই আপনাদেরকে দিই, সেটাই ভালো হবে। তো আমরা যে কথাটা আপনাদেরকে বললাম যে যেটা হচ্ছে আমাদের অ্যাসে খতিয়ান, ওই খতিয়ানটাই অঞ্চল ভেদে ওইটাকে বলে যে আমরা এমআর খতিয়ান। এখন মূল কথা হচ্ছে এমআর খতিয়ান আপনি চিনবেন কিভাবে। তো মনে রাখবেন, ঢাকা শহরে যে এমআর খতিয়ান এটাই শুধু একমাত্র এক পাতার হয়। এর বাইরে সারা বাংলাদেশের যে এমআর খতিয়ান এটা দুই পাতার হবে। এখন আপনি চিনবেন কিভাবে? তো আমরা বললাম যে ওই খতিয়ানটা যেহেতু দুই পাতার, যে কোনো এক পাতায়, সামনের পাতা হোক অথবা দ্বিতীয় পাতা হোক, আপনি সেখানে দেখবেন যে 49, 50, 51, 52, 53 এই ধারাগুলা নিচের দিকে লিখা আছে। যখনই লিখা থাকবে আপনি ইজিলি বলতে পারবেন যে এটা হচ্ছে আপনার একটা এমআর খতিয়ান। যেমন চিত্রে আপনারা দেখতেছেন, আমি জাস্ট একটু এমআর খতিয়ানটা আবার নিয়ে আসার চেষ্টা করি। এইটা হচ্ছে যে আমাদের এমআর খতিয়ান। এই যে যে খতিয়ানটা আমরা আপনাদেরকে দেখাইলাম, যে এটা হচ্ছে একটা দুই পাতার এমআর খতিয়ান। এখন এই খতিয়ানের নিচের দিকে দেখেন, এখানে 49, 50, 51, 52 জিনিসগুলা দেওয়া আছে। এটা দ্বারাই আমরা সিএস খতিয়ান থেকে এটাকে পার্থক্য করতে পারবো। এর বাইরে বাকি জিনিসগুলা কিন্তু একই রকম, ওইটাও দুই পাতার, উপরের দিকে মালিকের নাম, নিচের আয়তের নাম, বাকি সমস্ত কিছু একই রকম। তাইলে আপনার ডিএস খতিয়ান আর এমআর খতিয়ানের মেইন পার্থক্যটা করবেন আইনের ধারাগুলা দিয়ে। 105, 106, 108 থাকলে সিএস, আর 49, 50, 51 থাকলে আপনি এমআর খতিয়ান ধরে নিবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভাই আমাদের মাদারীপুর জেলায় তো চারটা খতিয়ানই হয়েছে, সিএস, আরএস, এসএ এবং এখন বিআরএস হচ্ছে। জি বিআরএস জি, কমপ্লিট অলরেডি। ওই তো যেটাই বললাম যে কিছু অঞ্চলে তিনটা কমপ্লিট, চতুর্থ চলতেছে, কিছু অঞ্চলে দুইটা কমপ্লিট, তৃতীয়টা চলতেছে আর কি। আচ্ছা ভাই, ওই যে আপনি যেটা বলেন আরএস খতিয়ান, যেটা এসএ পূর্ববর্তী খতিয়ান, যেটা 1940 থেকে 50 পর্যন্ত হয়,
জি। এর পরবর্তী সময় 1956 থেকে 1963 হয় হচ্ছে এসে, কিন্তু এই মাঝে যে 50 থেকে 56 এটা কি অফ থাকে বীরত্তর ফরিদপুরে? না না না, ওইটা কাহিনীটা হচ্ছে কি, না 1950 সালে তো জমিদারি প্রথা বাতিল হয়েছে, কথা বুঝছেন না? তো যেমন হুম। জমিদারি প্রথা বাতিল করার পরে যে কিভাবে জরিপটা করা হবে, কাকে দেওয়া হবে, কোন আইনের অধীনে করা হবে, এক দেখেন না যে ভালো করে একটা আইন পাস করতে 2-3 বছর লাগে যায়। তো ওই জন্য ওই সময় আর জরিপ হয় নাই, তখন 1956 সালে গিয়ে ফাইনালি তারা শুরু করে এই জরিপ কাজটা। তাও সরেজমিনে তো যায় নাই, ওই জমিদারের পত্তন রেজিস্টার দেখেই তারা কাজগুলা করছে, বুঝছেন কিনা? ভাই আমাদের মানে এলাকায় এই মানে এসে খতিয়ান নিয়ে যত মামলা, ঠিক আছে, আমাদের নিজস্ব একটা পার্সোনাল জমি নিয়েও আরএস জায়গাটা হচ্ছে যাদের নামে ছিল, জি। কিন্তু ওই জায়গাটা পরে যখন নিলাম হয়, নিলাম হওয়ার পরে এসে খতিয়ানে ওনাদের নাম আবার বরাবর আসে, কিন্তু নিলাম যে খরিদ করে তার থেকে আমরা নেই। ঠিক আছে, যেমন ওই যে বয়নামাটা ওনার আছে, ওনার ওই বয়নামার অধিকার বলেই আমরা ওনার থেকে দলিল নেই। তো এখন ওনার মামলা একেবারে 2-3 বার মামলা হয়েছে, সানি পর্যন্ত 2-3 বার হয়েছে, কিন্তু রায় তা এখন বারবারই দখল আমাদের কার কাছে কাছে? আছে। সম্পত্তির দখল তো আপনাদের কাছে, তাই তো? আমাদের আমরা এই দখলদার আছি। তো তাইলে তো কোনো সমস্যা না, আপনার কাছে যদি নিলাম সার্টিফিকেটটা থাকে, মানে ক্রয়ের যদি একটা থাকে, মামলা যতদিনই চলুক সম্পত্তি আপনারই হবে, কথা বুঝছেন কিনা? ইভেন তো টেনশন করেন না। ইভেন তো আমাদের বিআরএস রেকর্ডও আমাদের নামে, মানে আমার বাবার নামে হয়েছে। ওই সমস্যা নাই, যা একটু ঝামেলা আর কি, যা কয়দিন আসলে কিন্তু সারা ওই যে বাংলাদেশে। বর্তমানে যে একটা সার্টিফিকেট থাকে, বয়নামা সার্টিফিকেট আছে, যে ল্যান্ড অফ যে সেল, যেটা সেল অফ ল্যান্ড, যেটা ওই যে রুলস 94 জি, তো বয়নামার অনুযায়ী সাথে যেটা, আপনার আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে দখলনামা, ওইটাও তো সাথে থাকার কথা, তাই না? ওইটা ওইটা আমরা পাইনি অনেক আগে, 53 সালের এই কাগজপত্র, তো এটা আর পাইনি না যাই এখনো, হোক, এটা সমস্যা নিয়ে। নাই, যেহেতু আপনাদের কাছে দখল আছে তার মানে ওই দখলটাও আপনাদের থাকার কথা। তারপরে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেহেতু যেহেতু আপনার কাছে বয়নামাটা আছে, ওইখানে তারিখ অবশ্যই উল্লেখ করা আছে, তাই না? জি জি জি। তো তাহলে আপনি ওই যে আপনি আদালতে গিয়ে ওই সেরেস্তাদার যারা আছে ওদের সাথে এটা একটু দিয়ে বলবেন যে ভাই পুরাতন তো, বলবেন যে ভাই এটা একটু চেক করে দেখেন যে এই বয়নামার পরে যে একটা দখলনামা আরোপ করা হয়েছে, দেওয়া হয়েছে, সেটা একটু পান কিনা, কথা বুঝছেন কিনা, এটা একটু ট্রাই এটা করতে পারেন। মুনসেফ কোড, হ্যাঁ এটা এইগুলা ছিল মাদারীপুর যে মুনসেফ হ্যাঁ কোড ছিল এখন তো ঠিক আছে, তখনকার এখন সময়। তো আর মুন্সিপ কোর্ট নাই, ওইটাকে এখন ওই সহকারী জজ হুম। আদালত বলে আর কি। এইটা এইটা যদি না পাই, সেক্ষেত্রে আমরা যদি বয়নামা দিয়ে, আমাদের অলরেডি বিআরএস আছে এবং না বয়নামা যে না, আপনি সার্টিফিকেট যেটা আছে, এটা দিয়ে বলছেন, তো আমি আমাদের তো প্রমাণ হয় বললাম যে এটা নিলাম হয়েছে। যেহেতু আপনার সম্পত্তি দখলে আছে, আপনার আদালতের বয়নামাটাও আছে, পরবর্তী রেকর্ড গুলাও আছে, তো ওই যেটা বললাম যে শুধু খতিয়ানে নাম হইলে যে উনি মালিক হয়ে যাবেন এমন না। জমি আপনারই হবে, টেনশনের কারণ নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই তো ভোগান্তি আর কি, আদালতে যাইতে হয়, আইনজীবীর খরচ দিতে হয়, এটাই হলো সমস্যা। ভাই আমি ওই যে বয়নামার ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দেবেন, একটু আচ্ছা কাইন্ডলি ঠিক একটু ঠিক চেক আছে, দিবেন, পাঠান, ঠিক আছে? সমস্যা নেই। জি, ধন্যবাদ। ঠিক আছে, আর বিআরএস রেকর্ডটাও যেহেতু আমাদের নামে, ওই দুটো একটু পাঠাবেন, ঠিক একটু আছে। কাইন্ডলি চেক করে দেন। আমি তখন অনেক সার্চ করছি কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই আপনার সম্পর্কে একটা বিষয় জানার আছে আর কি। জি আপনার বলেন। পার্সোনাল, আপনি কি অ্যাডভোকেট নাকি ভাই? না ভাই, আমি বাংলাদেশে নাই তো, আমি দুবাইতে আছি। ও আচ্ছা আচ্ছা, তা আপনি ভাই লয়ের বিষয় নিয়ে এত সবকিছু জানেন, আপনি অ্যাডভোকেট না, আপনি কি ল নিয়ে পড়াশোনা না করছেন? না না, আপনি এটা তো বুঝেন না এখন, তাহলে তো এখন আপনাদের বাংলাদেশে বাংলাদেশে এই যে প্রতি বছর হাজার হাজার ছাত্র আইন বিষয় পাশ করার পরে সবাই তো আর অ্যাডভোকেট হয় না, কেউ বিভিন্ন ব্যাংকে চাকরি করে, কেউ দেশের বাইরে চলে যায়, কথা বুঝছেন কিনা? অ্যাডভোকেট হইলে কিছুই না, এখন বার কাউন্সিল পরীক্ষা দিয়ে লাইসেন্সটা নিলে অ্যাডভোকেট হয়ে যাবেন, কথা বুঝছেন কিনা, এটাই পার্থক্য। মানে আইন পড়ে যে সবাই অ্যাডভোকেট হবে এমন তো না, এই যে বিচারকরা সে আইন পেশায় না গিয়ে সে বিচারক হচ্ছে, তাই না? মানে অ্যাডভোকেটই হইতে হ্যাঁ হবে এমনি সবারই, আপনি মানে এমন ল তো কোনো। থেকে, ল থেকে গ্রাজুয়েট আপনি, ল থেকে গ্রাজুয়েশন করছেন? জি জি জি, ওইটাই আর কি। তো দেশে থাকা হয় না, আগেই চলে আসা হয়েছে ওই জন্য। আর ইউটিউবটা তো এখন আসলো, আমরা তো সেই ধরেন যে সেই 2010-11 আগেই চলে আসছি, তাই না? আর অনলাইন ভিত্তিক তো এখনই হয়েছে, তাই না? আর বাংলাদেশে এমন প্রত্যন্ত বিভিন্ন জেলা আছে, সেই জেলায় আসলে অ্যাডভোকেটশিপ করে কিন্তু তেমন লাভ নাই, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। শুধু যত চাকচিক্য পাবেন ওই যে ঢাকা শহরেই পাবেন, বুঝছেন না? ভাই ওই যে হয়, ব্যাপারটা হচ্ছে ম্যাথের স্টুডেন্ট হলে যে ম্যাথ পারে এরকম না বিষয়টা। আর আপনার কাছ থেকে আমরা ইউটিউব থেকে মানে আমি যা জি শিখছি মানে জি। একেবারে ধারণা বাহিরে, মানে আমার মানে সবকিছু আপনার না ইউটিউব না, তারপর টিউটোরিয়াল আর দিয়ে। আরেকটা কাহিনী আছে কি, আসলে এটা অ্যাডভোকেটদেরও দোষ না, মানে আমাদের আইন বিষয়ে যে সাবজেক্ট গুলা পড়ায় প্লাস অ্যাডভোকেট হওয়ার যে সাবজেক্ট গুলা, ওইখানে তো এই ভূমি রিলেটেড বা এই ছোটখাটো জিনিসগুলা তো নাই, বুঝছেন কিনা?
এখন যে জিনিসগুলা নাই ওইগুলা ব্যক্তিগত ভাবে যদি উদ্যোগে না পড়ে তাহলে ওই অ্যাডভোকেট তো জানতে পারবে না। এখন যদি সে ভালো অ্যাডভোকেট হইতে হয় তার নিজের উদ্যোগে ওইগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝছেন কিনা? ভাই ওই যে রায়তি এবং কোরফা সম্বন্ধে কি পরবর্তী সময় আলোচনা করবেন? এখনো তো কোরফা ওইটা অলরেডি বিষয়ে আমরা একটু বলে ক্লিয়ার নেই। দিছি, তারপরে ওই যেটা আমরা বললাম যে এখন যে আপনি জমির মালিক বা দখলকার, ওইটাকে আগে জায়তি বলা হইতো, বুঝছেন কিনা? আগে তো মালিক ছিল জমিদার, আপনি তার অধীনে কাজ করতেন, জমিটা চাষাবাদ করতেন, তো তাকে রায়ত বলা হইতো। তো রায়তের বিভিন্ন শ্রেণী বিভাগ ছিল, যে কেউ যদি 12 বছর যাবত দখলে থাকতো তখন তাকে বলা হইতো যে চিরস্থায়ী রায়তি, মানে তার রায়তটা হচ্ছে স্থিতিশীল, তাকে জমিদার উচ্ছেদ করবে না। আর কোপা হইছে কোনটা, যেমন আপনার এখন জমি আছে, আপনি নিজে চাষাবাদ করেন না, আশেপাশে কাউকে আপনি ওই যে আদি বান্ধা আমরা বলি না, যে অন্যজন দ্বারা আপনি চাষাবাদ করান, তো সেম কোপা পত্তন হচ্ছে যে একজন ব্যক্তি ধরেন যে জমিদার থেকে 20 বিঘা জমি নিয়ে আসছে, পত্তন করে সে চাষাবাদ করবে, সেখান থেকে 5 বিঘা জমি সে আরেকজনকে আবার পত্তন দিল, এই যে আরেকজনকে দিল এটাই হচ্ছে কোপা পত্তন। মানে আপনি জমির মালিক, আপনি একটা ফ্ল্যাটের মালিক, আপনি ধরেন যে 3 রুমের একটা ফ্ল্যাট নিয়েছেন, 2 রুমে আপনি থাকেন, এক রুম আপনি আরেকজনকে আবার সাবলেট করে দিয়েছেন, ওই সাবলেটটারে বলে কোপা পত্তন, বুঝছেন কিনা? তাহলে ভাই জি। তাহলে ওই সময় যারা আমাদের যে এই যে কোরফা ছিল, নামজারি যে ওনারা মূলত কোনো জমির মালিক না, ওই দখলদার না, যারা ওই ছিল তো তারাই শুধু ওই তো খতিয়ানে যার কোপা আছে সে মালিক না, পরবর্তীতে সে তার নামে যদি খতিয়ান হয় সেটা ভিন্ন জিনিস। কোপা মানে হচ্ছে সে আসলে মালিক না, মানে সে যা চাষাবাদ করতেছে আরেকজন থেকে নিয়ে, যিনি মূল যে পত্তন তার থেকে নিয়ে সে মধ্যস্বত্বভোগী হিসাবে চাষাবাদ করতেছে। নামজারির ক্ষেত্রে ইন্ডেক্স টু, মানে ওই যে 2 নম্বর বইয়ের যেটা দেখাইলেন, খাজনা নেওয়া হয় এবং জমির খারিজ দেওয়া হয়, ইন্ডেক্স 9 বইতে ওই সম্পর্কে কিছু জানতে পারি নাকি? না, ইন্ডেক্স 9টা ওইটা বুঝতেছি। উপজেলায় থাকে, দেখেন 2 নাম্বারটা থাকে আপনার জি, ইউনিয়ন এসিলেন্ট ভূমি অফিসে থাকে। অফিসে, আর 9 নাম্বার ইন্ডেক্সটা থাকে উপজেলা ভূমি জি। অফিসে, বুঝছেন? ওইটা এই নয় যেমন নয় নয় নম্বর বইয়ের কাজটা কি? ওইটা আপনার নামজারি, আমরা যে নামজারি গুলা করতে দেই ওই নামজারির জি, জি, যাবতীয় রেকর্ড গুলা তারা রাখে, কে আবেদন করলো, কত তারিখে করলো, কত নাম্বার কেস, দাতা গ্রহীতা, জমির দাগ নাম্বার, ওই রকম সাজায় তারা একটা বই, রেজিস্টার্ড বই রাখে উপজেলা এসিল্যান্ড অফিসে, জি। আর বুঝছেন? যে যেমন ডিসিআর তো তৈরি একবারই হয় মাত্র। ওই তো ডিসিআর তো আমরা বুঝাইলাম, ডিসিআর কিছুই না, ডিসিআর হচ্ছে আপনি জি, টাকা না না, দিচ্ছেন আমি তার বলি রসিদ। বলি ওই ডিসিআর তো একবারই তৈরি হয়। ডিসিআর যদি হারাই যায় তখন রেজিস্ট্রির ক্ষেত্রে ওই সাব রেজিস্ট্রার ডিসিআর দেখতে চায়, তখন কি আমার অর্ডার শিট এখন থাকলে চাবে না, হবে আমি একটা নাকি কথা বলি শুনেন, সাব হ্যাঁ, রেজিস্ট্রার তো বলেন চায় বলেন। না, তার অধীনে যারা থাকে ওরা একটু ওই টাকা পয়সা খাওয়ার জন্য ডিসিআর খুঁজে, জি, জি, বুঝছেন কিনা? জি, তবে এইটা আপনি তারপরেও যদি একান্তই কোনো কারণে যদি আপনার না হয়, আপনি ওই তহসিলদারের কাছে গিয়ে তার কাছে আবেদন করবেন, সে আপনারে ওই আপনার দিবে, কথা বুঝছেন? তবে নর্মালি আইনগতভাবে আপনি যদি সাব রেজিস্ট্রারের সাথে কথা বলেন, সে বলবে যে ঠিক জি, আছে, ডিসিআর দরকার হয় না, ডিসিআর আপনার নিজের জিনিস, বুঝছেন কিনা? টাকা দিচ্ছেন তার জি, রসিদ, তার মাধ্যমে তো আপনার খতিয়ানটা হইছে। তো ওই জন্য জি। এখনকার যারা সাব রেজিস্ট্রার আছে ওরা চায় না, দরকার পড়ে না। আচ্ছা, ডিসিআর ক্ষেত্রে এই যে ওইটা নাই থাকলো, যদি আমি ওই নামজারি পর্চা সার্টিফাই কপি তুলি আর যদি অর্ডার শিট তুলি, তাহলে এই দুইটার কাজ কি বা দুইটার পার্থক্য কি, অর্ডার শিট আর সার্টিফাই কপি না, নামজারি? নামজারির ক্ষেত্রে দুইটা জিনিস হয় কি দেখেন, আগে যখন নামজারি করা হইতো পুরাতন, মানে আজ থেকে 5 বছর আগে, নামজারি করার আগে একটা নামজারি ওয়ার্ডার শিট তৈরি করা হইতো, বুঝছেন? এখন জি, কিন্তু জি, তৈরি করা হয় না। যে আগে বলা হইতো এটা হচ্ছে যে জমির ক্রেতা, এটা হচ্ছে বিক্রেতা, এত নাম্বার দলিলে ক্রয় সই করছে, একটা নির্দিষ্ট ফরম্যাট ছিল, জি, জি, ওইখানে ওইগুলা লেখা হইতো। তো বর্তমানে ওই কিন্তু ওয়ার্ডার শিটের কোনো কাজ নাই, আর ওয়ার্ডার শিটের আইনগত কোনো জায়গায় কোনো দামও নাই, বুঝছেন কিনা? আর নামজারি খতিয়ানের ক্ষেত্রে যেটা হয়, নামজারি যদি আপনার মূল কপি হারায় যায়, আপনি কিন্তু ডিসি অফিসে পাবেন না, ওই আপনাকে থানায় জিডি করে, জিডির কপি সহ এসিএলএন এর কাছে আবেদন করলে সে একটা আপনাকে ডুপ্লিকেট নামজারি খতিয়ান দিবে, সার্টিফাইড জি, কপি না। জি। এটা হচ্ছে ডুপ্লিকেট নামজারি। আর সার্টিফাইড কপি গুলা বর্তমানে অনলাইনে তারা শুরু করছে, ওই ডিসি অফিস থেকে নর্মাল খতিয়ানের মতো হ্যাঁ, দিচ্ছে আর কি, ওই নতুন না। রকমই নামজারি সার্টিফাই কপির আবেদন করার পরে সম্ভাব্য যে ডেট দেয় সেই ডেটেও এসিলেন্ট স্যার আপনার ওই অ্যাপ্রুভ করে না, ওনাদের কাছে তো একটা তথ্য চায়। তাই আজকে তার দিয়ে অ্যাপ্রুভ করানোর পরে ওটা দেখাচ্ছে প্রক্রিয়াধীন, এরপরেও যদি কাজ না হয় তাহলে আমি কার সাথে যোগাযোগ করতে পারি? না না, নর্মালি দেখেন আপনি কোথাও যায় লাভ হবে না, যতদিন উনি রিজেক্ট করলে উপরে যাইতে পারবেন, উনি যদি বাতিল করে তাইলে আপনি এডিসির কাছে যাইতে পারবেন। এখন উনি কি না না, জন্য, এসিলেন্ট কে দিয়ে ওটা আমি অ্যাপ্রুভ করাইছি, ওটা কাজ হচ্ছে এখন প্রক্রিয়াধীন, এখন বুঝবো আমি কার কাছে আছে।
না না না, তাইলে আপনি তো অনলাইনে তো দেখতে পারবেন যে ওইটা কার কাছে আছে। এসিল্যান্ড যদি আপনার নামজারিটা এপ্রুভ করে, আপনার অনলাইনে যদি করেন তাহলে অনলাইনে তো দেখাচ্ছে কার কাছে আছে। তো ওইটা নর্মালি ওদের ওইখানে যে নর্মালি নামজারির ক্ষেত্রে আমরা জানি এসিল্যান্ড এপ্রুভ করার পরে কি হয়, নাজিরের কাছে চলে যায়, টাকাটা জি পরিশোধ করতে হয়। তো ওইরকম জি। নাজিরের সাথে আপনি যোগাযোগ করবেন যদি ম্যানুয়াল হয়। আর অনলাইনে হইলে তো ম্যানুয়াল না আপনাকে তো, এটা এটা হলো পর্সা হারাই গেছে, আমি নতুন করে একটা সার্টিফিকেট কপি চাচ্ছি, 18 সালের। না, সার্টিফাইড কপি তো না। আপনি কি ওই জমির মালিক না অন্য কিছু? ওই জমি মালিক না। মালিক না হইলে আপনাকে দিবে না। একটা ঘুষ টুস দেওয়া ছাড়া আপনারে দিবে না। তাহলে আপনি ডিসি অফিসে যান, সেখান থেকে আপনি দেখেন অনলাইনে আছে কিনা, নাইলে ম্যানুয়ালি আবেদন করেন। অনলাইনে আছে, অনলাইনে অনলাইনে আছে। থাকলে, অনলাইনে থাকলে তো আপনি তো তাহলে ওয়েবসাইটে আবেদন করছেন, তাই তো? হ্যাঁ, আবেদন করার পরে ওই সম্ভাব্য ডেট থেকে এসিলেন্ট স্যার আর অনুমোদন দেয়নি, অনুমোদন করে আমি কথা বলার পরে অনুমোদন দিচ্ছে আজকে। এখন দেখা যাচ্ছে প্রক্রিয়াধীন। সেই ক্ষেত্রে এখন কার কাছে আছে আমি সেটা জানতে চাচ্ছি। অনলাইনে কি কিছু দেখাচ্ছে যে প্রক্রিয়াধীন কার কাছে হ্যাঁ, আছে? না না, এতদিন দেখাইছে ওই আবেদনের অবস্থান দেখাইছে এসিলেন্ট স্যার আপনি এখানে। একটা কাজ করতে পারেন, শুনেন, নর্মালি হয় কি, নির্দিষ্ট কোনো ব্যক্তি ফিক্স করা নাই, তারপরে ওই যে প্রতিটা যে জেলা ডিসি অফিসের নিচে যে সেবার গ্রহীতার থাকে, ওইখানে জি যোগাযোগ জি করলেও তেমন পাবেন না। ওইখানে জাস্ট জিজ্ঞাসা করবেন যে রেকর্ড রুমটা কোন জায়গায়, কথা বুঝছেন কিনা। জি জি ওদের কাছে জিজ্ঞেস করে ওই রেকর্ড রুমে যে কোনো একজনকে আপনার আবেদনপত্র নাম্বারটা দিবেন, যে কোনো একজনকে বলে ভাই আমার এটা এটা হয়েছে, এটা আটকে আছে, এটা একটু দেখেন কি অবস্থা। জি তবে এমনি অনলাইনে বা অন্য কোনো সিস্টেম নাই। আপনি ওইখানে কথা বলে, রেকর্ড রুমে যারা কাজ করে, রেকর্ড রুমে কিন্তু আলাদা হুম, করে আবার ব্যক্তি আছে যারা এগুলো আপনার অবশ্যই। অ্যাপ্রুভাল করে। তো ওদের যে কোনো একজনকে নাম্বারটা দেখান, ও আপনারে বলে দিবে যে আপনার এটা কি সমস্যা বা কেন দিচ্ছে না। জি। বুঝছেন কিনা? জি। আপনি এটা করবেনটা কি, মালিক না হইলে আপনার সার্টিফাইড কপির কাজটা কি? আমি ভাইয়া আপনার দলিল লেখকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি। না না, কথা বলছি, আমি ওইটা বর্তমান ওইটা আপনার কাজটা কি, তার চাইতে ভালো আপনি তহসিলদার থেকে একটা ইয়া নিয়ে নেন। ওই যে শুধু খাজনা প্রদানের জন্য প্রদান করা হইলো এরকম লিখে নেন। খাজনা রশিদ। না না, মানে ওই খতিয়ানটাই সে তৈরি করে দিবে, একটা না সিল না, দিয়ে যে দিবে। যে মালিক তার কাছে তো নাই, তার তো একটা এভিডেন্স দরকার, সে তা এভিডেন্সটাকে মালিক দেওয়া হইলে হবে। আপনি ওই তো ডুপ্লিকেট কপির জন্য আবেদন করান, মূল হ্যাঁ, মালিকের। আবেদন ডুপ্লিকেট কপির জন্য আবেদন করাইছি। ভাই তাইলে আপনি এখানে একটা ভুল করছেন, কথা বুঝছেন কিনা। আবেদন কি আপনি ওই মূল মালিকের নামে করছেন না আপনার নামে করছেন? না, তার অ্যাকাউন্ট খুলে তার নামে করছি। তো তার নামে করলে আপনি ডিসি অফিসে কেন যাবেন? আপনি এসিল্যান্ড এর কাছে ম্যানুয়ালি আবেদন করেন ডুপ্লিকেট করার জন্য। না না, এখন একটা নিয়ম হয়েছে কি, ওই ডিসি অফিস ছাড়া কোনো ই দিচ্ছে না, আমি একটা এসিলেন্ট কথা অফিস বলে থেকে কোনো। শোনেন, আপনি এটা নিয়ম না, আমি বললাম ম্যানুয়ালি আবেদন করেন, আপনি কথাটা বুঝছেন, অনলাইনে না। আপনি এসিল্যান্ডের কাছে ম্যানুয়ালি ওই মালিকের সবকিছু দিয়ে, প্রয়োজনে মালিককে হুম, নিয়ে গিয়ে ম্যানুয়ালি আবেদন করেন, বুঝছেন? আপনি 2 দিনে জি। আপনার ডুপ্লিকেট খতিয়ান দিয়ে দিবে, কথা বুঝছেন কিনা। 2 দিনে জি, দিয়ে দিবে, ম্যানুয়ালি আবেদন কিন্তু করেন। এইখানে এসিলেন্ট স্যার দেখায় ডিসি অফিসের রেকর্ড রুম, যে ওইখানে আবেদন করেন, ওইখান থেকে আমাদের কাছে হিসাবে তখন আমরা দিয়ে দিব। তাহলে আপনি আগে যান, যায় আগে ওই রেকর্ড রুমে যে কাউকে আবেদনপত্রটা দেখান, কথা বুঝছেন কিনা। ও, আরেকটা বিষয়, যে এই এসিলেন্ট অফিসে এত না করলেও ওই যারা পিয়ন থাকে, ওই এসিলেন্ট অফিস তো একটা সার্টিফাইড কপি থাকে অরিজিনাল, তাদের সাথে যোগাযোগ করলে বা কিছু টাকা দিলে সেটা দিয়ে দেয়, মূলটাই দিয়ে দেয়। অরিজিনালটা আপনাকে দিবে না ওরা, আপনার জন্য কি ওরা চাকরি হারাবে নাকি? ওইখান থেকে উঠায় দিতে পারে, কিন্তু অরিজিনালটা ছিঁড়ে জীবনেও দিবে না। অরিজিনালটা আজকে আমি একটা উঠাইছি ওইখান থেকে, আজকে দিছি একটা। ওই তো যেটা বললাম না, যে হয়তো যারা যারা চুক্তিভিত্তিক কাজ করে ওরা দিবে, যারা অরিজিনালি সরকারি জি চাকরি জি করে ওরা জি জীবনেও দিবে না। ওরা ভালো করেই জানে ওর ধরা খাইলে যেখানেই থাকে ওর চাকরি চলে যাবে। ওই যারা চুক্তিভিত্তিক কাজ অবশ্যই। করে দিনে দিনে, তো ওরা বলবে যে আমি জানি না, কারণ বেশিরভাগ রেকর্ড রুমে দেখবেন একজনের দায়িত্ব থাকে যে চুক্তিভিত্তিক কে সিলেন্ড অফিসে কাজ করে, এরকম হইতে পারে আর কি। হইতে পারে। জি জি, ধন্যবাদ। ভাইয়া আপনি দেশে আসবেন না ছুটিতে? জি, যাবো এবছরে ডিসেম্বরে, দেখি নভেম্বর ডিসেম্বরে ইনশাল্লাহ। ভাইয়া, নাম জারি স্যার খতিয়ানের। একটা জি বলেন। স্যার একটা ভাইয়া নাম, কথা ছিল হলো ওই বলুন আহ, বলুন। সবাই আমরা ইউটিউবে আপনার ভক্ত এবং ইউটিউবে অনেক ভিডিও দেখে আমরা অনেক উপকৃত হই, বাকি আপনার পরিচয় সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ এবং এই সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন জমা, তো এই মর্মে একটা ভিডিও বা একটা আছে তো বিস্তারিত ইউটিউবে, একটা তাহলে কিছু সব হলে ভিডিও এখনো দেখেন সহজ হতো। নাই, তাহলে ইউটিউবে সব ভিডিও তাহলে দেখেন নাই, ওই জন্য হচ্ছে সমস্যা। তো নর্মালি আসলে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে, ঠিক আছে, আমি থাকি দুবাইতে। তো এখানে রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি, পাশাপাশি সেই 2017 সাল থেকে, তখন তো নতুন নতুন মনে হইলো যে কিছু কন্টেন্ট তৈরি করি।
তো করতে করতে দেখলাম যে ভূমি বিষয়গুলাই মানুষ জানতে বেশি চায়। তো সেখান থেকেই ধীরে ধীরে আর কি তৈরি করা, তারপরেই তো আস্তে আস্তে চলতেছে এরকম আর কি। সংক্ষিপ্ত পরিচয় এইটুকুই বলতে পারি, বুঝছেন কিনা। শুক্রিয়া, জাজাকাল্লাহ। যে ওকে। ভাইয়া নামজারি খতিয়ানের ভিতরে জমি শ্রেণীর ভিতরে কৃষির এখানে আপনার টিলা লিখে আছে। যদি এটা অগ্রগয়ের মামলা হয় তাহলে এটা কোন আইনে হবে? না কৃষিতে না, যাবে নাকি এটা? উপরেরটাই মেন। বাংলাদেশে তো জমির আঞ্চলিক, কৃষি জমিরও আঞ্চলিক অসংখ্য নাম আছে না। হ্যাঁ, কথা বুঝছেন কিনা, উপরে হেডিং এর মধ্যে যদি কৃষিতে থাকে তাহলে মামলাটা হ্যাঁ, কৃষি আপনার ওই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 96 ধারা মোতাবেকই করতে হবে। আর যদি কৃষিতে করতে হবে। হ্যাঁ, আর অকৃষিতে হইলে ওই যে অকৃষি প্রজাস্বত্ব আইনে করতে হবে, বুঝছেন কিনা। আচ্ছা, আমি কি এই মামলাটা কৃষিতে করার জন্য এলিজেবল কিনা এটা আপনাকে বলতে পারি? আপনি বলতে পারবেন যে আমি এটা করতে পারবো কিনা? না, এখন নির্ভর করবে যে এটা আসলে। আপনার ভিডিওতে যতটুকু শুনছিলাম উত্তরাধিকারীরা করতে পারে আর কি। না না, এখন আর কি আইনটাকে চেঞ্জ করা হয়েছে, যে ধরেন যে আপনি কৃষি জমি অগ্রক্রয় কখনই করতে পারবেন। যেমন ধরেন যে আপনার বাবার সম্পত্তি, আপনারা হ্যাঁ, দুই ভাই এক বোন মালিক। এখন হ্যাঁ, আপনার আপনার বোনের অংশ সে বাইরে একজনের কাছে বিক্রি করে দিল। তো যেহেতু আপনি উত্তরাধিকার সূত্রে মালিক, শুধু আপনিই একমাত্র ব্যক্তি মামলা করতে পারবেন, আর কেউ কিন্তু ওই আইনে পারবে না। কথা না, বুঝছেন কিনা। আমাদের সিচুয়েশনটা হচ্ছে ভিন্ন। এই জায়গাটা আগে আমাদের ছিল, আমার আব্বু এটা বিক্রি করে দিছে এমনিতে আমাদের পাশের পাশে আর কি। তো আমার আব্বু বিক্রি করে দেওয়ার পরে এটা কিনতে চাইতেছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করতেছে না, বাইরে বিক্রি করতেছে। এখন আমরা এটা মানে অগ্রকয়ের কোন পারবেন ধারায় আপনি মামলা এটাকে দিব? তখন ওই যে মুসলিম আইনে অগ্রকয় দায়ের করবেন, কথা বুঝছেন কিনা। তখন ওই মুসলিম আইনে অগ্রকয়ের মামলা দায়ের করা যায় বিক্রির 1 বছরের মধ্যে, হ্যাঁ, কথা বুঝছেন কিনা। হক সুফা। হ্যাঁ, তা আপনি তখন ওই আইনে যাইতে হবে। হক সুফাতে গেলে কি রায় আমার পক্ষে আসবে, বা না কতদিন লাগবে এখন রায় দেখেন আসতে? ভাই, দিন শেষে কথা হচ্ছে যে কি আইন তো দেওয়া আছে, দিন শেষে নির্ভর করে হ্যাঁ, বিচারক বা আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলা করবেন উনি আদালতকে কতটুকু বুঝায় সুবিধা নিতে পারবে, ওইটা হচ্ছে মূল কথা। কথা বুঝছেন। আইন হ্যাঁ, তো আপনাকে দিচ্ছে, যদি আমরা যেমন এই যে বললাম যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে করতে পারবেন না, তার মানে ওইটাতে পারবেন না, মামলা করেও লাভ নাই। আর এখন হ্যাঁ, হকসুপাতে আপনি যাইতে পারবেন। এখন মামলা জিতা হারা এটা তো আপনি ভালোই বুঝেন, আইনজীবীর দক্ষতার উপর নির্ভর করে যে আপনার কথাটা আদালতে আইনজীবী কতটুকু তুলে ধরতে পারলো, তাই না। এটাই হচ্ছে জি মূল। ভাই, জি ভাই, থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি ভাই। ভাই ভাই, নামজারি খতিয়ানে যে রেকর্ডীয় যে খতিয়ান সেটা আমি কিভাবে বুঝতে পারবো? এটা একটু অনেক করে বললে ভালো হয়। না, এটা এখন যেমন ধরেন যে আপনি ধরেন যে সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান গুলো আপনি চিনেন। এটা আগে কনফার্ম হইতে হবে যে আমি এই খতিয়ান গুলা চিনি। এখন ধরেন যে সিএস খতিয়ানেরই একটা যখন নামজারি খতিয়ান আপনি দেখবেন ওইটা 2 পাতার হবে। ওই সিএস খতিয়ান 2 পাতার মধ্যে মন্তব্য কলমে আগত খতিয়ান লেখা থাকবে, কথা বুঝছেন কিনা। আবার ধরেন যে এসএ খতিয়ানে যদি নামজারি হয়, ওইটা 1 পাতারও হইতে পারে 2 পাতারও হইতে পারে। ওইখানেও আবার লেখা থাকবে যে আগত খতিয়ান কত, কথা বুঝছেন কিনা। যেমন আজকে চিত্রে আমরা একটার মন্তব্য কলামে লেখা আছে যে বিএস এত নম্বর খতিয়ান থেকে আগত, তার মানে ওইটা বিএস এর জি। নামজারি, কথা বুঝছেন কিনা। তার মানে প্রথমে আপনাকে আগে মূল খতিয়ানটা চিনতে হবে, যে সিএস কোনটা, এসএ কোনটা, আর এস কোনটা। আর নামজারি হচ্ছে শুধু ওই মন্তব্য কলাম আর কেস নাম্বার দেখে আপনি বলতে পারবেন। এখন ওই মন্তব্য কলামে যেটা আপনার যে আপনার কাছে যদি 2 পাতারও নামজারি খতিয়ান থাকতে পারে, আমরা কিন্তু বলি নাই যে নামজারি খতিয়ান কয় পাতার হবে। 2 পাতারও নামজারি খতিয়ান হইতে পারে, 1 পাতারও হইতে পারে। তো 2 পাতার কার কার হবে, ওই সিএস এর 2 পাতার হবে, এস এর 2 পাতার হবে, তাই না। তো এই জন্য আপনি আগে ওই খতিয়ান গুলা চিনবেন, তারপরে অটোমেটিক আপনার নামজারি খতিয়ানটা বুঝে আসবে। ভাই, কেস নাম্বার থেকে কিভাবে চিনবো? কেস নাম্বারটা দেখে? তো কেস নাম্বার তো ওই যে যেটা বললাম খতিয়ানের উপরে ওই যে রোমান হরফের 9-এর 1 দিয়ে তারপর একটা কেস নাম্বার দিয়ে সালটা দেওয়া থাকবে। যেমন 2002, 2003 এরকম। ওই না, ওই যদি ধরো আমি কেস নাম্বার দেখে কোনো কি নির্দিষ্ট করতে পারবো সেটা কি সিএস বা আর এস বা এস এ না, এখন কেস নামজারির নাম্বার ক্ষেত্রে? দিয়ে আমরা যেটা বলতেছি দেখেন, এখন আপনি আগে বুঝেন। যদি আপনার কাছে একটা আমি খতিয়ান দিলাম, ওইটাতে কেস নাম্বার আছে, মন্তব্য কলামও আছে। এখন আপনি চিন্তা করেন ওইটা কি 1 পাতার না 2 পাতার, ওই খতিয়ানটা। যদি দেখেন যে এটা তো 2 পাতার, তো তার মানে এটা হয় সিএস হবে, না হলে সেটা আপনার এসএ হবে। এতটুকু তো আপনি বুঝতে পারছেন, তাই না, যে এটা হয় সিএস হবে, না হলে এটা এসএ হবে। এখন আমরা ওই যে সিএস খতিয়ান যদি হয় তাহলে আমরা 2 পাতার ফরম্যাট তো জানি। ওই ফরম্যাটে ওই যে আইনের যে ধারাগুলো বললাম ওগুলা থাকবে। তবে এত পুরাতন এখন আমরা সিএস এর নামজারি কিন্তু আপনি খুব কম পাবেন। ওই রেকর্ডিও খতিয়ানটাই সবার কাছে পাবেন, বুঝছেন কিনা। তার চাইতে জি। বর্তমানে যেগুলা চলতেছে যে বিএস বা আরএস, এগুলারই নামজারি খতিয়ান বেশি পাবেন। আচ্ছা। আর
আর একটা প্রশ্ন ছিল, অনেক সময় খতিয়ানে শতাংশের ঘরে আপনার 3 অঙ্ক 4 অঙ্ক থাকে, তো সেক্ষেত্রে বুঝতে এইটা অসুবিধা এইটা হয়। হচ্ছে বাংলাদেশের একটা ভুল, তবে বর্তমান লেটেস্ট যেগুলো আসতেছে এগুলাতে তারা ঠিক করছে, বুঝছেন কিনা। ওই এখানে তারা একর, শতক এবং অযুতাংশ তিনটা ঘর আনতেছে। ওইটা আসলে ওই অযুতাংশ হবে, বুঝছেন কিনা। যখনই আপনি দেখবেন যে চারটা ডিজিট আছে, তিনটা বা চারটা ডিজিট, আপনি বুঝে নেবেন যে এটা শতাংশ না, এটা যে অযুতাংশ। সেক্ষেত্রে আমি কিভাবে ফাইন্ড আউট করবো যে এটা এত শতাংশ এটা বা ফাইন্ড এত আউট করার শতাংশ? জন্য আপনার একটা জিনিস জানতে হবে যে 100 শতকে 1 একর, এই সূত্রটা মনে রাখতে হবে। যে 100 শতকে হইলো 1 একর, আর আপনার 1 শতকে হচ্ছে 100 অযুতাংশ। মানে আপনার যদি ধরেন যে 1 একর হয়, আপনি 1 একর সমান সমান 100 শতক, আর 1 শতক সমান সমান হচ্ছে আবার 100 অযুতাংশ। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি বলি যে আমার 3 শতক জমি আছে, এই 3 শতকে আপনি অযুতাংশ নিতে গেলে শুধু পিছনে দুইটা শূন্য লাগাই দিলেই হবে। মানে 300 অযুতাংশ সমান 3 শতক, মানে দুইটা শূন্য বাদ দিবেন। কথা বুঝছেন কিনা? অযুতাংশ আচ্ছা। থেকে দুইটা পিছনের দুইটা শূন্য বাদ দিলে শতাংশ পাবেন, আর শতাংশ থেকে পিছনে দুইটা বাদ দিলে একর পাবেন। একদম সহজ বুদ্ধি। মানে 4 ডিজিটের আ- মধ্যে দুইটা পিছনের দুইটা ডিজিট যদি আপনি বাদ দেন, তাহলে শতাংশ পাবেন। আর যদি একরে নিতে চান, তাহলে আরো সামনে দুইটা ঘর আগায় চলে আসবেন, তাহলে একর পাবেন। আমি একটু কনফিউশন হয়ে যায়, মানে 0 3 0 0, তো এইটা কত দাঁড়ান, শতাংশ তুমি? দাঁড়ান একটু। শূন্য ওইটা আরেক ফরম্যাটে লেখা হয় একর হিসাবে, কথাটা বুঝেন। এই যে যেমন ধরেন যে নর্মালি আপনি আগে এই সূত্রটা মনে রাখবেন যে 1 একর সমান হচ্ছে আমাদের 100 শতক, এটা মনে রাখবেন। আর আরেকটা হচ্ছে যে তাহলে 1 শতক সমান হচ্ছে আমাদের আবার 100 অযুতাংশ। এখন ধরেন যে আপনার জমি হচ্ছে 5 শতক, আমি যদি বলি এটা আপনার 5 শতক জমি, তাহলে এটা সমান কত অযুতাংশ হইতে পারে? 1 শতকে যদি 100 হয়, তাহলে 5 শতকে 500 অযুতাংশ। 500। এখন ধরেন যে এই আপনার একটা খতিয়ানে এরকম লেখা আছে যে 0 5 0 0, তো আপনি জানেন যেহেতু 4 ডিজিট এটা অযুতাংশে আছে, শতাংশ নিতে হুম। গেলে পিছনে দুইটা শূন্য, এখানে একটা ইয়া দিয়ে দেন, আপনি কমা দিয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন, কত হইলো? 5 শতক। এখন আচ্ছা। দলিলে যেভাবে পাবেন, দলিলে সমস্যা হচ্ছে, দলিলে তারা একরে লিখে, এরকম শূন্য দেওয়া আছে, দেওয়ার পরে লেখা যে ধরলাম আমরা 4 শূন্য, 4 0 0 0 এরকম লেখা থাকে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই সূত্রটা একটু আবার মনে রাখতে হবে, 1 একরে 100 শতক। তাহলে আপনি এইখানে যেহেতু 4 আছে, এটা হচ্ছে আমাদের 40 শতক। কথা বুঝছেন কিনা? 0.4 মানে 40, 0.5 মানে 50, 0.9 মানে হচ্ছে আমাদের 90 শতক। তো এইটা হচ্ছে আমাদের মানে নিয়ম। তারপরে আমি আরেকটা ভিডিও লিংক দিয়ে দিব, সেখানে ওই যে একর, শতক, অযুতাংশের হিসাবটা ডিটেইলে দেওয়া আছে। কথা বুঝছেন কিনা? সেটা একবার দেখলে আপনি জি। বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। ভাইজান, আরেকটা জিনিস, এই বর্তমানে শুনতেছি নতুন রেকর্ড বিডিএস, তো সেই ক্ষেত্রে এখন তো আবার মনে হয় সম্ভবত এটা স্টপও আছে মনে হয়। না না, ওইটা আর হচ্ছে কি, কি বর্তমানে সম্পর্কে? তারা চাচ্ছে ডিজিটাল জরিপ করার জন্য। কথা বুঝছেন কিনা? নাম দিচ্ছে বিডিএস আর কি, যে তারা চাচ্ছে এইভাবে মাঠে না গিয়ে একদম ড্রোন দিয়ে ডিজিটাল ভাবে করবে। ঠিক আছে, তবে আপনাকে আগে অঞ্চল হিসাবে দেখতে হবে আপনি কোন অঞ্চলে আছেন, বুঝছেন কিনা। যেমন ধরেন উত্তরবঙ্গে থাকলে ওইখানে এখনো আরএসই শেষ হয় নাই। আবার ধরেন যে ওই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর দিকে আরএস শেষ হয়েছে। তো এখন যদি নতুন জরিপ আসে, তার নাম দিবে তারা বিএস বা বিআরএস। বিএস মানে বাংলাদেশ সার্ভে, বুঝছেন কিনা, এইটাই হচ্ছে কথা, আর কিছু না। এই ক্ষেত্রে কি কোনো কিছু আমাদের কাগজপত্র প্লাস সীমানা নির্ধারণ করে রাখতে হবে? এই ধরনের না, কোনো কি কিছুই না, নিয়ম জাস্ট আপনার পালন করে? সম্পত্তির যে বাস্তব নকশাটা, আপনি আইনগুলো ভালো করে ঠিক করে রাখবেন। আর আপনার যে মালিকানার দলিলটা আপনি ফটোকপি রাখবেন, আর যে খতিয়ান আছে খাজনাটা আপ টু ডেট রাখবেন। এই কাগজপাতি রাখলেই যথেষ্ট। আপনার দলিলটা, ওই দলিল দিয়ে খতিয়ান আর খাজনা দেওয়ার রসিদ, বাস। আর আর বাস্তবে এইভাবে সীমানাটা আপনাকে দেখাই দিতে হবে। এই সমস্যা পড়বেন, আপনি দেখবেন দলিলে ঠিক থাকবে, মাঠে জমি কমে যাবে যদি আপনি সীমানা ঠিক করে না দেখাই দিতে পারেন। এখন এইটা নিয়ে প্রবলেম, সীমানা তো অনেক সময় কম বেশি হতে পারে। না, কোন আমি বেশি হলে কমপ্লিট সমস্যা ভাবে নাই। এটা জানি। হবে কি, যখন আপনার ওখানে প্রাথমিক জরিপ হবে, আপনাকে একটা হাতে একটা খতিয়ান দিবে তারা, বুঝছেন। তো আপনার দায়িত্ব হবে যখন হাতে খতিয়ানটা পাবেন, নিজে যদি নাও বুঝেন, একজন সার্ভেয়ারকে বললে সে ওই যে সেটেলমেন্ট অফিসে একটা খসড়া নকশা প্রস্তুত করা হয়, বুঝছেন। তো ওই নকশার সাথে সে মিলায় দেখে বলবে যে আপনারটা ঠিক আছে না নাই।
তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নতুন ভাবে যে নকশাটা তৈরি করা হয়েছে সেটা ঠিক আছে কিনা। মানে আমার যে কাগজ কলমের যে অংশটুকু, সেই অংশের সাথে যদি বাস্তবে যদি মিল না থাকে, সেই ক্ষেত্রে আমি যতটুকু দখলে আছি সেটাই যদি তারা মেপে নিয়ে যায়, সেই জি। ক্ষেত্রে কি করণীয় বা এই না, কি ধরনের কোনো করেন, কিছু ওই হবে? জন্য জরিপ, ওই জন্য জরিপ কাজে স্তর ভিত্তিক তো আছে, ওই জন্য জরিপ কাজে 4-5 জায়গায় আপনি সংশোধন করতে পারবেন, কথা বুঝছেন কিনা। যখন জরিপটা চলে, জরিপ তো আর একদিনে চলে না, 3-4-10 বছরও লাগে যায়, বুঝছেন। তো ওই জন্য জরিপে স্তর ভিত্তিক আছে, যেমন মাঠ পর্যায়ে প্রথমে জানতে পারলে ওইখানে বললেই তারা সংশোধন করে দিবে। এরপরে যখন আপনি ওই তসদিক হওয়ার পরে যখন জানতে পারবেন, ওইখানে 10 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়। এরপরে যখন ওই যে সরকারি ভলিউম হবে, সেখানে জানতে পারলে যে 30 ধারা বলে একটা আছে, 30 ধারার অধীনে আপনি করলে, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনারটা নকশা মোতাবেক রেকর্ড হয়েছে কিনা। এখন এইটা তো আপনি নিজে বুঝবেন না যদি নকশা না বুঝেন। তো এর জন্য বেস্ট উপায় হচ্ছে একজন সার্ভেয়ারকে আপনার বাস্তব জমিটা দেখাবেন, আপনার হাতের মধ্যে যে এই খতিয়ানটা দিছে ওইটা দেখাবেন। আর জরিপের জন্য তারা ক্যাম্প তৈরি করে কিন্তু, যে আপনার 2-3 একটা ইউনিয়ন মিলে একটা ক্যাম্প তৈরি করে। ওই ক্যাম্পে খসড়া নকশাটা থাকে, ওইটার মধ্যে যাচাই করে একজন সার্ভেয়ার বলে দিতে পারবে যে আপনারটা নতুন রেকর্ডটা ঠিক আছে কিনা, নকশা মোতাবেক আছে কিনা। আরেকটু আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, যেমন আমার যে জায়গাটা সেখানে হচ্ছে যে কিছুদিন আগে মাপা হয়েছে। তো জি। মাপা হয়েছে জোরপূর্বক ভাবে তারা, মানে আমার জায়গাটাকে তারা ওয়াল করে দিছে জি। কিছুটা, হ্যাঁ, জোরপূর্বক ভাবে। এখন যদি আমাকে ধরে আপনার বিডিএস জরিপ বা আধুনিক জরিপ যদি আসে, মানে কারা তো ওয়াল করছে, সেক্ষেত্রে ওয়াল করছে কারা? আমার যে প্রতিবেশী, প্রতিবে এখন তো ওয়াল করা থেকে আপনার জমি কমে গেছে কিনা? হ্যাঁ, কমে গেছে, আবার এখন পাশে রাস্তাও আছে। এখন সমস্যাটা এরকম কমে গেলে যে দেখবেন দেখবেন যে যখন জরিপ আসবে তখন তো সে তো ওই মোতাবেকই দাগটা কাটবে। মানে এটার ক্ষেত্রে হচ্ছে কি, যদি বড় একটা দাগ পড়ে তাইলে আপনার জমি কমবে না, কথাটা বুঝেন। ধরেন যে এক দাগে 1 একর এক জমি দাগের আছে, ভিতরে, মানে এক দাগের ভিতরেই 90-99% জমি। তাহলে আপনার কমবে না। তবে যদি তারা আবার ছোট ছোট ফ্লট করে, ধরেন আপনারটা আলাদা করে একটা ছোট দাগ করে দিল, আপনার প্রতিবেশীটা আলাদা করে, তখন কিন্তু আপনার জমি কমে যাবে। কারণ বাস্তবে তো আপনার জমি কম, তারা তো হয়তো মানে সামান্য 2 হাত 4 হাত 5 হাত তো তারা নিয়ে নিছে, তাই না? তো ওই জমিটা তো হ্যাঁ, নকশায়, হ্যাঁ, জোর করে নিয়ে পরবর্তী নিছে, তো নকশায় তো এটা কম তো তো আসবেই, কিছু করার না, কম তো আসবেই। সেক্ষেত্রে, না, আমি সেই ক্ষেত্রে সলিউশনটা কিভাবে পাবো যেহেতু আমার তো 2 3 সলিউশন হাত আপনি কম এখনই আছে? তো করতে হবে, তখন জরিপ কাজে কেন এখন আপনাকে ওয়ালটা ভাঙাইতে হবে এখন, তাই না? এখন তো নতুন ভূমি আইনে আপনি মামলা করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, তাই না? যে জোরপূর্বক আপনার এখানে ওয়াল উঠাইছে, তাই না? সেটা আপনি ভাঙাইতে পারেন। এখন না করলে জরিপ কাজে তো আপনার ভেজাল করে লাভ নাই, তাই না? জরিপ কাজে তো ওরা মালিকানা দেখবে না, ওরাও দেখবে শুধু যার দখলে যতটুকু আছে ওই মোতাবেক দাগ কাটে দিবে। আচ্ছা, আমরা কি এই আইন সম্পর্কে জানবো সামনে? এটা আছে যে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার কোর্সের মধ্যে আছে, যে আইন আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই আমাদের যে খতিয়ানের দেখানোর এটা কি সামনের ক্লাসে দেখাবেন, এই যে মানে বিআরএস কিংবা আরএস কিংবা হচ্ছে ভাঙানোটা, বা এটা দেখানোর না, দেখানোর ওইটা কোনো প্ল্যান ওইটা আছে তো নাকি? পৃথক, ওইটা তো পৃথক ক্লাস হয়, যেখানে শিডিউলটা দেওয়া আছে আমাদের, আবার দিয়ে দিব। ওইটা হচ্ছে আপনি কিভাবে মালিকানা যাচাই করবেন। দেখেন আমাদের কোর্সটা আমরা 11টা ক্লাস করছি, তাই না? এখন ওইভাবে যদি আমরা করতে যাই তো আমাদের 20টা 25টা ক্লাস লাগবে, তাই না? আগে আপনি প্রাথমিকভাবে যখন খতিয়ানটা যাচাই করা শিখবেন, প্রয়োজন হলে আমরা একটা এডিশনাল ক্লাস নিব যেখানে কিভাবে মালিকানা যাচাই করতে হয়। অথবা আপনাদেরকে ওই যে আমরা দলিল লেখনের যে কোর্সটা আছে যেখানে 25 বছরের মালিকানা লিখবো, ওইটার মধ্যে শিখাই দিব, সবচেয়ে বেস্ট হবে ওইটাই। ওই যে 25 বছর বা যে খতিয়ানের জমির মালিকানার ইতিহাসটা কিভাবে লিখতে হয়, তাহলে আপনি এই যে খতিয়ান গুলা ভাঙানোটাও বুঝবেন, বুঝছেন কি? জি। ভাই, বিডিএস জরিপের বিষয়টা জানতে চাচ্ছিলাম। কে? বিডিএস যে জরিপটা চলছে এখন, কোথাও কোথাও হয়েছে, মানে জি। বা এখন স্টপ। জি। এই যে নকশাগুলো, সেগুলো কি কাগজের নকশা, মানে নর্মালি যে না, বিএস এখনো বা কাগজের নকশা, শুধু তারা পরীক্ষামূলক 17টা উপজেলার মধ্যে ওই ড্রোনের মাধ্যমে করতে চাইছিল। এখন ওই সরকার চলে যাওয়ার পর তো ওই কাজও স্থগিত হয়ে আছে, কথা বুঝছেন কিনা। যেটা ওরা চাইছিল যে ড্রোনের মাধ্যমে একদম ডিজিটালি একবারই করার জন্য, এখন ওটা তো পরীক্ষামূলক ছিল, তবে আপাতত কাজ কিন্তু বন্ধ আছে, কথা বুঝছেন কিনা। তো এই জন্য ওইটার কোনো অগ্রগতি নাই। তো এই জন্য জরিপ কাজে সময় লাগে, দেখেন না যে সিএস জরিপ 52 বছর লাগছে, আরএসটা এখনো চলতেছে 50 বছর যাবত, সময় লাগবে, বুঝছেন কিনা।
আচ্ছা, আর ভাইদের আরেকটা বিষয় আরেকটা রিকোয়েস্ট, জি যে আরেকটা যে রিকোয়েস্ট জরিপ ছিল। জি। এসএ জরিপ হ্যালো, আমাদের অঞ্চলে এসএ ওয়ান জরিপ নামে সেকেন্ড কোনো ওয়ান সেকেন্ড, জি রাতুল ভাই বলেন, রাহুল ভাই বলেন। আমাদের একটু মালিকানা যাচাই সম্পর্কে একটু 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 জি ভালোভাবে একটু। ভাই, আমি যেটা বললাম আমাদের এই কোর্সের মধ্যে আমরা যখন দলিল লেখনের একটা অংশ আছে যে অ্যাটলিস্ট আপনাকে 50 বছর 25 বছরের মালিকানা ইতিহাস লিখতে হবে, ওই ক্লাসের মধ্যে আমরা এগুলো নিয়ে আসবো, কথা বলছেন কিনা? যে ওইখানে আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে। দলিলে তো আমাকে মালিকানার ইতিহাসটা লিখতে হবে, তো লিখতে হইলে আমার তো বাইর করা শিখতে হবে, তাই না? আমি যদি লিখতে যাই আমার তো বের করা শিখতে হবে, তো সেই ক্লাসে আমরা দিয়ে আরেকটা দিব। খতিয়ান ভাঙায় কিভাবে সিএস থেকে আরএস, আসলে এটা 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 ভাঙানের কথা না, এটা আমরা ওই ক্লাসে বুঝাবো। নর্মালি ভাঙানোর শব্দটা মানুষের মুখের শব্দ, তেমন কিছুই না। জাস্ট আপনাকে সিম্পল একটা কথা বলি, খতিয়ানের ধারাবাহিকতার মূল বিষয় হচ্ছে কি, যেমন ধরেন যে আজকে যেই জায়গাটার বসে আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি নিজে কল্পনা করেন যে এই জায়গাটাতে গত 100 বছরে কতজন মালিক ছিল, এইটাই আর কিছু না। গত 100 বছরে আপনার জায়গাটার কতজন মালিক ছিল, এখন যিনি সর্বপ্রথম মালিক ছিলেন তার কাছ থেকে দ্বিতীয় মালিক কি বৈধভাবে জমিটা নিছিল কিনা, যদি নিয়ে থাকে একটা দলিল থাকবে, ওই দলিলটা আমরা খুঁজবো। দ্বিতীয় মালিক হয়তো মারা গেছে, তার ছেলেরা মালিক হয়েছে, তার একটা ওয়ারিশ সনদ খুঁজবো, কথা বুঝছেন কিনা? এইভাবে জি। ধীরে ধীরে আসবো। মানে মূল কথা হচ্ছে আপনার ওই জমিটার গত 100 বছরে কে কে মালিক ছিল এইটা আপনি জানবেন, এটাই মালিকানা, আর কিছু না। আর আরেকটা, দাগ নাম্বার ভাঙা কিভাবে, দাগ নাম্বার? ওই তো যেটা বললাম ভাই, ওই তো যেমন বললাম যে এই যে সিএস খতিয়ান করছে, ধরেন যে একটা দাগে সিএস খতিয়ানে 20 নাম্বার দাগ, কথাটা বুঝেন। সিএস খতিয়ানে 20 নাম্বার দাগ, জমি আছে 1 একর। ও যখন পরবর্তীতে আমাদের আরএস খতিয়ান হইলো, ওই 20 নাম্বার দাগটা কি হয়ে গেল, ধরেন 30 নাম্বার দাগ হইলো। আর জমি সেখানে মাত্র হচ্ছে আপনার 10 শতক। আরো 4টা 5টা টোটাল, মানে ওই যে সিএস এ যে একটা দাগ ছিল, এটা পরে দেখা গেল 5টা দাগ হয়ে গেল। এখন আপনি কিভাবে জানবেন? ওই যে জানার বিষয়টাকে বলে যে দাগ নাম্বারটা ভাঙানো, কথা বুঝছেন কিনা? ও আচ্ছা। জি। জি রাইসুল ভাই ভাইয়া কিছু এই যে বলবেন? দখলের বিষয় যেটা মানে মামলা মোকদ্দমায় আসলে যে যেমন আমাদের ক্ষেত্রে বিআরএস রেকর্ড যেহেতু আমাদের নামে আছে, একটা বিশাল জায়গা, সব জায়গায় তো আর ঘর উঠানো সম্ভব না, কিছু জায়গায় আছে বাঁশের ছোপ আছে, কিছু জায়গায় আছে কবর, জি। কিন্তু আমাদের জায়গাটা পুরো বিআরএস রেকর্ডও আছে। এটা কি আমাদের দখল বুঝায় না তাহলে? কি কি লেখা আছে? ধরেন আমরা যদি দখলের যে জিনিসটা বুঝতে চাই যে দখলে আছে কিনা, দখলে বলতে একটা জায়গা যদি 3 বিঘা হয়, 3 বিঘায় তো আর বাড়ি করা সম্ভব না না কোনো না না জায়গায়। না, আপনি এটা মানে বুঝুন, বাড়ি করলেই যে ইয়ে দখল থাকে। হবে সেমন না, যেমন না, কথাটা হচ্ছে কি, যেমন আমার মাঠের হ্যাঁ, কৃষি হ্যাঁ। জমি, মাঠের কৃষি জমি তো এটা তো আমারই দখলে আছে, দেখেন। একটা হচ্ছে কি বাস্তব দখল, একটা হচ্ছে যে আপনার, আপনি ধরেন যে আপনার জমি আছে, মাঠে 2 বিঘা জমি আছে, এলাকা সবাই তো জানে জমিটা কার, তাই না? সবাই তো জানে এটা যে রহিম সাহেবের জমি, তো এটাই তো আপনার দখল, কথাটা বুঝছেন কিনা? মানে বাস্তবে আপনার খতিয়ানও যে দখল আছে এটা তো লিখতে হবে না। এখন কখন আপনার হয়, যখন ধরেন যে তো ওই, অনেক সময় যে মামলায়, জি বলেন। অনেক সময় মামলায় দেখা যায় যে ওরা মিথ্যা সাক্ষী নিয়ে যায়, তারা তো বলে যে দখলে ওরা নাই, কিন্তু বাস্তবিক যে দখলে তারা আছে। আমি একটা কথা বলি, ওই জন্যই তো আপনার পক্ষেও তো আপনি আদালতে সাক্ষী দিতে পারেন, তাই না? কথাটা বুঝেন, ওই জন্য আপনিও তো 5 জন সাক্ষী দিতে পারেন, ঠিক না নাই? যে যারা আপনার পক্ষে কথা জি, বলবে, ঠিক না নাই? ওরাও সাক্ষী দেখ, জি, আপনার ওই জন্যই তো আদালতে ক্রস এক্সামিনেশন হয়। তখন অপর পক্ষের আইনজীবী এই পক্ষকে জিজ্ঞেস করে যে আপনি যে বললেন দখলে নাই, সম্পত্তি তো ওনার দখলে আছে, এই হচ্ছে ছবি, এই উনি কৃষি আবাদ করছে, এই উনি ধান কাটে আসছে, এই হচ্ছে লেবারটা যে ওইখান থেকে ধান কাটে আনলো। তো এই কথা বলার পর কি ওই সাক্ষীর কোনো দাম থাকে? তো দাম তো থাকে না। তো ওই জন্যই তো আদালতে ক্রস এক্সামিনেশন হয়, কথা বুঝছেন কিনা? জি ধন্যবাদ। ভাই এসএ এসএ খতিয়ানের বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমরা জি। কুমিল্লা এসএ খতিয়ান নামে কোনো কিছু পাওয়া যায় নাই এখন। আমরা জানি যে সিএস, এরপর হচ্ছে আরএস, আর এখন হচ্ছে বিআরএস। না না, তাহলে কি কুমিল্লাতে আপনি, কুমিল্লাতে আপনি এমআর পাবেন, বুঝছেন কিনা? ওই অ্যাসেটার নামই হচ্ছে এমআর বা এম আর, ডবল আর, কথা বুঝছেন কিনা? ওই একই নাম। আচ্ছা আচ্ছা, সেটার পরে কি আরএস নাকি? সেটার পরে আরএস, জি, সেটার পরে আরএস। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে সম্পদের এটা আপনার খতিয়ানে উল্লেখ আছে, কিন্তু এটা দলিলটা জানা নেই, দলিল নাম্বারটা বা দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সেক্ষেত্রে কি ওয়ার্কিং খতিয়ান নামে যেটা পাওয়া যায়,
এটা উঠানোর মাধ্যমে নাকি তল্লাশির আসলে মাধ্যমে দেখেন, এই সম্ভব? ওয়ার্কিং খতিয়ান নামে অনলাইনে যেটা বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভুয়া, আপনার টাকা পয়সা নেওয়ার ধান্দা। আপনাকে যদি একটা দলিল নাম্বারও দেয়, আপনি যে রেকর্ড রুমে খুঁজবেন, 1000 টাকা নষ্ট করবেন, দেখবেন যে কোনো দলিলই নাই। এখন মূল কথাটা হচ্ছে, যদি সম্পত্তি আপনার দখলে থাকে, পরবর্তী জরিপগুলো আপনার নামে হয়, ঠিক আছে, আপনার এখন আপনি ওই পুরাতন 1920 সালের দলিল দিয়ে করবেনটা কি, কথা বুঝছেন কিনা? এখন যদি মামলা, জমি নিয়ে যদি মামলা চলমান থাকে, তাইলে সেটা ভিন্ন জিনিস। নর্মাল ক্ষেত্রে তো আপনার ওই পুরাতন দলিলের কোনো দরকার নাই, কারণ পরবর্তী রেকর্ড গুলো আপনার নামে হয়ে গেছে, জমি আপনার দখলে আছে, খাজনাপাতি আপনিই দিতেছেন, কথা বুঝছেন না? হুম, এটা হচ্ছে যে বিআরএস, বিআরএস এর মাধ্যমে আমরা সম্পত্তিটা জানি বিআরএস এর আগে ক্রয় করা হয়েছে এবং সেটা পুকুরের জায়গা। জি। তো এর মাঝে জরিপে আসছে, কিন্তু এখন অন্য পক্ষরা আমাদের এটা দলিলটা চাচ্ছে, কিন্তু আমরা দলিলটা দেখাতে পারতেছি না, কারণ দলিলটা পাওয়া যাচ্ছে না। না, সেক্ষেত্রে জরিপ হয় দলিল তাইলে আপনি একটা কাজ করেন, আপনি আনুমানিক কি সাল জানেন নাকি, যে কত সালে করা করতে পারে? যদি আনুমানিক সাল জানা থাকে, তাইলে আপনি ওই দাগ নাম্বার দিয়ে দেখেন, সাব রেজিস্ট্রেশন অফিসে নানাভাবে তল্লাশি দেওয়া যায়। একটা উপায় হচ্ছে দাগ নাম্বার দিয়ে তল্লাশি দেওয়া, বুঝছেন? তো আপনি জি। ওই দাগ নাম্বার দিয়ে সূচিটা তল্লাশি দেন, তাহলে ওই দাগের জমি কে কে বিক্রি করলো আর কে কে কিনলো, এটা আপনি সহজে জানতে পারবেন। যদি সেখানে নাম থাকে, তার মানে দলিল হয়েছে, নাম না থাকলে দলিল হয় নাই, কথা বুঝছেন কিনা? একদম সহজ। জি। ভাই এই বর্তমানে যে মামলাগুলো, অনেক মামলা অনেকে আছে যে প্রতারক ভাবে মানে বিআরএস যে সর্বশেষ পর্চাটা আছে এইটা নাম তারা চালাকি করে নিয়ে নেয়, যেমন সিএস এবং আরএস কিংবা এসএ পর্চায় যেমন আমাদের পরদাদা দাদাদের নামে আছে, দেখা গেছে বিআরএস মানে একজনের চালাকি করে জি। ওনার নামে নিয়েছে। এক্ষেত্রে মানে এটা সহজ উপায় কি, এই কি মামলাই? সহজ উপায়টা ওই তো যেটা বললাম, নর্মালি আপনি জানতে পারছে কখন, সেটাই হলো মূল জিনিস। যদি গেজেট হওয়ার পরে জানতে পারেন, তাইলে মামলা করতে হবে। গেজেট হওয়ার আগে হইলে ওই সেটেলমেন্ট অফিসেই আপনি আবেদন করে ঠিক করতে পারবেন। এখন আপনি কখন জানতে পারছেন, ওটা হলো মেইন জিনিস। যদি গেজেট হওয়ার পরে জানতে পারেন, তাইলে ওই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে আপনার আপনার জেলায়, ওইখানে মামলা করতে হবে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। যে ভাই অস- জি ওয়ানের বলেন। যে বিষয়, এটা রেকর্ড অফিসে গিয়ে আমি যোগাযোগ করছি এবং একজনের সাথে বললাম, নাম্বারটা দিলাম। সে এক সপ্তাহ টাইম চেয়েছে, এক সপ্তাহ পর দেবে। আর আমার কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে। এখন এটা কি ট্রাস্টেড হতে পারে? এখনো পাইনি, হাতে না না, আসেনি। এখন আপনি কি নির্দিষ্ট তাকে সাল দিচ্ছেন না কি দিচ্ছেন, কি হিসাবে দিচ্ছেন? আমি শুধু খতিয়ান নাম্বারটা এবং মালিকের নাম, মৌজা, এগুলা। সাব রেজিস্ট্রেশন অফিসে নাকি? জি না, জেলা রেকর্ড রুম, রেকর্ড এই আর রুমে কি। আপনি কি পাবেন? দলিল আর রেকর্ড রুমে পাবেন না তো, দলিল তো পাবেন আপনি সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রারের কার্যালয়। সেটেলমেন্ট অফিস, সেটেলমেন্ট অফিসের যে রেকর্ড রুম। না না, মানে কথা হচ্ছে যে ভাই, আপনি চলমান জরিপের তথ্য পাবেন শুধু ওই সেটেলমেন্ট অফিসে, পূর্বে জরিপের তথ্য তো আর সেটেলমেন্ট অফিসে পাবেন না, কথা বুঝছেন কিনা? এখন আপনি খুঁজতেছেন কোনটা, যেটা চলমান চলতেছে ওইটা হইলে সেটেলমেন্ট অফিসে পাবেন। আর জি জি। পুরাতন হইলে আপনাকে ওই দলিল হইলে সাব রেজিস্ট্রেশন অফিসে তল্লাশি দিতে হবে। যে চলমান যেটা সেটা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি বলেন। জি ভাই, যেটা বলছিলাম যে চলমান বিআরএস যেটা, সেটার ইয়ে আর কি। সেটা থেকে কি জানতে চান, মানে ওইখান থেকে কি জানতে চান? দলিল নাম্বারটা জানতে চাচ্ছি, ওয়ার্কিং আপনি খতিয়ানের চাইলে মন্তব্য ওটা তো করা। এত লাগবে না, আপনি তার কাছে গেলে আজকের এই নোটের মধ্যে আমরা যে দিছি, দেখবেন এখানে একটা ওই ডিপির একটা বই পাতা দেওয়া আছে। আপনি যায় ওরে বলবেন যে ভাই, ডিপিটা ওপেন করেন, ডিপিটা খুলবেন। খোলার পরে ওর মন্তব্য কলামে যদি থাকে থাকলো, না হইলে নাই। এই যে ধরেন যে দাঁড়ান, এটা হচ্ছে ডিপি খতিয়ান, ঠিক আছে? এইটা হচ্ছে মন্তব্য কলাম। এই সাইডে দেখেন যে পেন্সিলে লেখা আছে, দাঁড়ান এই জায়গায়। তো আপনি টাকা দিয়ে এইভাবে লাভ নাই, প্রয়োজনে তারে টাকা দেন, বলে ভাই আমার একটু দেখান, ঠিক আছে? তো ওই জায়গায় আপনি পাইলে পাইতে পারেন এরকম পেন্সিলে, তাইলে আপনি 100% শিওর থাকবেন। মোবাইলে একটা ছবি উঠায় নিবেন, কথা বুঝছেন কিনা? জি জি। এইটা পেন্সিলে লেখা থাকবে মন্তব্য কলামে। জি।
ভাইয়া হোয়াটসঅ্যাপটা কি আপনার কাছেই থাকে নাকি ভাইয়া? জি জি, আমার কাছেই থাকে। আচ্ছা, ওই আপনার এটা হাম্বল রিকোয়েস্ট যে আমার ওই এটা সার্টিফিকেট একটু দেখেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি ওই যে আচ্ছা, দুইটা ওকে। রেকর্ড নিলাম হয়েছে, ওই দুইটা রেকর্ডও দিয়ে দিছি, ওকে একটু ভাইয়া, কাইন্ডলি আমাকে একটু। ঠিক আছে তাহলে, ওকে। স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার। বলেন। জি স্যার আমার দাদার নামে একটা জমি আছে 10 শতাংশ। তো আমার এক কাকা উনি ওনার অংশটা বিক্রি করে দিছে। জি। তো ওনার অংশটা বিক্রি করার পরে আমাদের এই 8.5 শতাংশ বাকি থাকে, ওটা নামজারি করা হয়েছে, কিন্তু যে কাকা বিক্রি করছে ওনার নামটা আমাদের নামজারিতে চলে আসছে, আর এস নামজারিতে খতিয়ানের চলে আসছে। হুম। এখন উনি না, কতটুকু পাবে বা আমার বাচ্চা এ- ছেলে কতটুকু পাবে, কারো অংশ লেখা নাই স্যার এখন নামজারি মূল খতিয়ানে। মূল মূল কথাটা হচ্ছে কি যে আপনার নামজারি খতিয়ানে আসছে না রেকর্ডিং খতিয়ানে আসছে? স্যার নামজারি খতিয়ানে আসছে স্যার, যিনি বিক্রি করছেন। তো তাইলে আপনি একটা কাজ করেন, এক নম্বর তো আপনার ওয়ারিশ, আপনার দাদার আগে ওয়ারিশ সনদটা নেন যে আপনার দাদার কে কে ওয়ারিশ। আর একটা জি হচ্ছে যে আপনার চাচা যে বিক্রি করছে ওই দলিলটার একটু সার্টিফাইড কপি উঠান। অন্য মালিকের কাছে বিক্রি করে দিচ্ছে না, ওই জি স্যার। দলিলটা তারিখ জানে, ওই দলিলটার সার্টিফাইড কপি উঠান। কথা বুঝছেন কিনা? জি জি উঠায় স্যার, একটা জিনিস হচ্ছে স্যার নামজারি খতিয়ানে অংশটা লেখা নাই স্যার, যে কে না, কতটুকু অংশ ও- পাবে। না, ওই তো বললাম আপনি দলিল পত্র দিয়ে এসিল্যান্ডের কাছে আবেদন করলে ঠিক করা যাবে। আর সমস্যা না, আপনাদের এটা পৈতৃক সম্পত্তি তো, তো আগের জি এরকম অনেক খতিয়ানে লেখা নাই, তো আপনার কাছে তো দলিল আছে, ওয়ারিশ সনদ আছে, ইসলামিক ফারায়েজ আছে, অংশের তো দরকার নাই। কথা বুঝছেন কিনা? যেমন বাবা জি মারা স্যার। গেলে দুই ছেলে থাকলে 50-50 পাবে। এখন 50-র মধ্যে আপনার চাচা বিক্রি করে দিছে, ওই দলিলটা দেখাবেন যে আপনি 50 পাইতেন, 25 বিক্রি করে দিছেন, পাবেন মাত্র 25। কথা বুঝছেন কিনা? জি এটাই স্যার। আপনার সমাধান। আপনি ওই বিক্রি দলিলটা সংগ্রহ করেন, ওয়ারিশ সনদটা, আর ওই যে ফারায়েজটা যেভাবে হয় প্রয়োজনে জি নিজে করবেন অথবা আইনজীবীর মাধ্যমে করে ওই সার্টিফিকেটটা একসাথে রাখে দিবেন। তো চাচা কোনোদিন স্যার যেন। জি বলেন। উনি যখন বিক্রি করছিল তো ওনার যে ওয়ারিশ সনদটা ওটা আমি পাবো পাবো কিভাবে স্যার? ওয়ারিশ সনদ ওখন লাগবে না, আজকেও আপনি গেলে আপনার বাবা তো জীবিত, তাই না? বাবা মারা গেছে। আপনার চাচা তো আছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে স্যার। তো কোনো সমস্যা নেই, ওয়ারিশ সনদ তো ওখানে গেলে আপনার দাদার নাম দিলে কবে মারা গেছে আর কে কে রাখে জি গেছিল, আপনার বাবা আর আপনার বাবার বর্তমানে কে কে আছে, একটা ওয়ারিশ সনদ দিয়ে দিবে। মানে আপনার দাদার ওয়ারিশ হচ্ছে কি আপনার চাচা আর আপনার বাবা, জি যেহেতু আপনার বাবা মারা গেছে, এখন আপনি আছেন, আপনার মা আছে, বোন থাকতে পারে, এদের নাম টোটাল নামটা আজকের ডেটেই ওয়ারিশ সনদ দিবে, আগে লাগবে না। কথা বুঝছেন কিনা? আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম যে স্যার উনি যখন বিক্রি করছিল, যে দাদি মানে জীবিত ছিল আর কি, তো ওনার অংশটা বিক্রি করতে পারে না আমার যতটুকু সম্ভবত মনে হচ্ছে, যে এই জায়গায় ওই ওই অল্পটুকু অংশ আর কি না না, এখানে একটা চলে মূল আসছে স্যার। মূল একটা কথা দেখেন, আইনগতভাবে কথা হচ্ছে যে আপনার দাদার সম্পত্তি ধরেন যে ওই দাগে 10 শতক সম্পত্তি আছে, কথার কথা। এখন জি যদি স্যার। আপনার যে বাবা এবং চাচা দুইজন যদি ছেলে হয়, আর আপনার যে মৃত ব্যক্তির স্ত্রী, ধরলাম স্ত্রী নাই, সাপোজ স্ত্রী বাদ বাদ জি দিয়ে দিলাম ধরলাম, তাহলে এই 10 শতকের মধ্যে আপনার চাচা 5 শতকে বিক্রি করতে পারে, যদি উনি 10 শতকের দলিলও করে দেয়, ওই দলিলে টিকবে 5 শতক, আপনি 5 শতক কিন্তু পাবেনই পাবেন ওই জায়গা থেকে। এখন আপনারা জি হিসাব করে দেখেন যে উনি ওই দাগে যতটুকু সম্পত্তি, তার চাইতে যতটুকু বেশি বিক্রি করছে অতটুকু আপনি দাবিদার। আর ওনার অংশ উনি বিক্রি করলে তো আপনার কিছু করার নাই, ওনার অংশ মোতাবেক। আচ্ছা, উনি যদি বেশি বিক্রি করে তাহলে আমরা কোথায় যাবো স্যার? কিছুই না, এক কি নম্বর করতে কথা হবে? হচ্ছে যে আপনি দুইটা কাজ করতে পারেন। জমি যদি আপনার দখলে থাকে, না থাকে দখলে নিতে পারেন। আর ওই দলিলটা বাতিল করার জন্য আদালতে আপনি মামলাও করতে পারেন, কোর্ট ফিও খুব কম। ঠিক আছে, ওই যে আংশিক দলিল বাতিল, মানে আপনার চাচার অংশটা ঠিক থাকবে, আপনার বাবার অংশটা যাতে বাতিল করে দেওয়া হয়। জি স্যার, ধন্যবাদ। জি। তো বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের সপ্তাহে যেহেতু 3 দিন ক্লাস, শনি সোম বুধ, তো আমাদের পরবর্তী ক্লাস শনিবারে হবে। শিডিউলটা প্রয়োজনে আরেকবার দিয়ে দিব আমরা। অসংখ্য ভাইয়া ধন্যবাদ। একটা জি, কোশ্চেন করতে পারবো? ওই বলেন আর। স্টাম্পের যে ইয়াগুলা থাকে আগে, যে স্টাম্পে অনেকে চুক্তি করে মানে পরবর্তী সময় দলিল দেয় নাই, অনেক সময় আছে এদের সাইন গুলাও নকল করে পরবর্তী সময় দলিল না করে, এই দেখেন, বিষয়ে আইন একটু। তো অনেক পুরাতন, নর্মাল কথা হচ্ছে কি যে কোনো দলিল চুক্তি করে হয় না, ঠিক আছে?
যে কোনো সাবকবলা বলেন, যাই কিছু বলেন, জমির দলিল অবশ্যই নিবন্ধন করতে হবে, সে 1908 সাল থেকে। কথা বুঝছেন? তার মানে 100 বছর আগে থেকে আইন হচ্ছে এটা। মৌখিকভাবে শুধু চুক্তি করে কোনো জমির মালিকানা কেউ দাবি করতে পারবে না। কথা বুঝছেন? অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল লাগবে। অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল লাগবে, বুঝছেন? দেখা গেছে ইসলামে চুক্তি করে গেছে, বাট সে মারা গেছে দলিল করার আগে, কোনো বলছে যে সমস্যা নেই, চুক্তি দলিল করে ওই দিব জমি টাকা পাবে নিতে। না। যদি টাকা পয়সা ওই চুক্তিতে উল্লেখ থাকে, তারা টাকা পয়সা উদ্ধারের মামলা করতে পারবে, জমি পাবে না। ধরেন যে আমি 20,000 টাকা নিলাম, কথার কথা, যে জমিটা আমি বিক্রি করে দিব, হুম। পরে আমি দলিল করে দেই না, আমি মারা গেলাম। এখন পরবর্তী যে যাই কেউ মামলা করুক, ওই জমি কিন্তু ওরা পাবে না। প্রয়োজনে ওই যে টাকাটা আমি নিছি, ওইটা আমার উত্তরাধিকারীর কাছ থেকে আদায় করতে পারবে। কিন্তু এতটুকু। ওইটা ইসলাম মামলা করার পর কোর্টে, তখন তো কোর্ট থেকে দেখলাম যে রায় দিয়ে দিছে। না না না, এটার ক্ষেত্রে তাইলে ওনারও নানা প্রকার কাহিনী আছে। এমনি জীবনে হওয়ার কথা না। কথা বুঝছেন কিনা? এটা তাইলে সেটা বায়না দলিল হইতে পারে, কথাটা বুঝেন। শুধু তো চুক্তি তো আপনি বলেন নাই, সেটা বায়না দলিল 2005-এর আগে হইলে রেজিস্ট্রি করা লাগতো না। দুই হ্যাঁ হাজার হ্যাঁ, পাঁচ দুই হাজার সালের আগে। পাঁচের আগেই। হ্যাঁ, তো তখন তো সে আদালতে মামলা করছে, তো ওইটা বলে তো আর লাভ নাই। কিন্তু এখন আজকে চুক্তি করে চুক্তির বিপরীতে তো মামলা করতে পারবেন না। মানে না সে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আমাদের যে নিলামের জায়গাটা, মানে জি যতটুকু আমরা ওনার থেকে নিছি, ওই বাকি যতটুকু ছিল, জি তখন ওই যে উনি স্টাম্পে, মানে ওনার সাথে একটা কন্ট্রাক্ট ছিল ওই ওই সময়ের স্টাম্পে জি, চুক্তি করা ওইটা ছিল, ওইটা পরবর্তী ওইটাই সময় স্টাম্প ওই না, যে। ওইটাই বায়না চুক্তি, ওইটাই বায়নামা ও চুক্তি। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ওই বায়নামা পরবর্তী চুক্তি সময়ে। যে বায়নামা হ্যাঁ চুক্তির হ্যাঁ। মোতাবেক দলিল দিচ্ছিল না, উনি আদালতে চুক্তি প্রবলের মামলা করছে। তা আদালত জি থেকে জি জি। তাকে চুক্তি প্রবল করায় দিছে, বৈধ আছে, অসুবিধার কিছুই নেই। জি, আমার বাবা ওইটা করছে, তো ওইটা একটা রেফারেন্স যে ওইটা, ওই আমার যদি নিলাম না হইতো, তাহলে তো ওই জজ তো এইটাও রায় দিত না, বাকি যে 30% ছিল, এই 30% আমাদের পক্ষে রায় দিয়েছে, ওই নিলামের কপি দেখে ওই দেখছে যেটা যে বললাম, দিন নিলামটা উনি শেষে করেছে। রায় আপনার পক্ষেই আসবে, কিন্তু ওই যে সময় লাগবে, কথা হলো এখানে। কথা বুঝছেন না? নাই, এটা হলো সমস্যা। জি জি। ধন্যবাদ।